দাঁড়িয়ে আছি সান্দাকফু সানরাইজ হোটেলের একদম ছাদে। আমার পেছনেই কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব সুন্দর আজকে সূর্যোদয় দেখলাম। আজকে জানুয়ারির 8 তারিখ, আর টেম্পারেচার -5 ডিগ্রি। হাত তো একদম কেটে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে যতক্ষণ ধরে দেখছি ততক্ষণ সমস্ত কিছুকে ভুলে যাওয়া যায়। সানরাইজের রুফটপ থেকে দেখছি এভারেস্ট, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আজকে আমরা একটা কথা আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে যে সান্দাকফু ট্যুরটা কিন্তু দুদিনের জন্য করা হয়। অনেকেই তাই করেন অবশ্য। সেক্ষেত্রে এনজেপি বা শিলিগুড়ি থেকে প্রথম আসা হয় মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে যাবতীয় রুট পারমিট, গাড়ি ইত্যাদি সমস্ত করে আসা হয়। কেউ থাকেন টুমলিংয়ে, কেউ টংলুতে, কেউ বা গৈরিবাসে কিংবা কালীপোখরিতে। তারপরে এসে সান্দাকফুতে তারা আসেন এবং সান্দাকফু নাইট স্টে করেন, তারপরে সান্দাকফু ট্যুর করেন। এবার আমরা কম খরচে কিভাবে সান্দাকফু ট্যুর প্ল্যান করলাম সেটাই আপনাদের বলবো। শিয়ালদা থেকে বিকেল 3টের তিস্তা তোরসা এক্সপ্রেস ধরলাম। এনজেপিতে পৌঁছানোর টাইম রাত 2:10। এই প্রসঙ্গে বলে রাখি যে এনজেপি ভারতের অন্যতম বিজি রেলওয়ে স্টেশন। এখান থেকে সারা রাতই বিভিন্ন রুটের গাড়ি পাওয়া যায়। শিয়ালদা থেকে আমরা তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে এখানে দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়িতে। জাস্ট ট্রেনটা ঢুকলো 2:40-এ। একটু লেট করেছে, আধ ঘন্টা মতন, কিন্তু মোটামুটি এখন বাজে প্রায় 3টে বাজে। আমরা একটা গাড়ির সঙ্গে কথাবার্তা বলেছি, একটা ডিজায়ার গাড়ি। ওরা আমাদের 3000 টাকায় এটা আমাদের মানেভঞ্জন পর্যন্ত পৌঁছে দেবে। এনজেপি থেকে মানেভঞ্জনের দূরত্ব 85 কিলোমিটার। পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দর। এনজেপি স্টেশন থেকে 4:10-এ আমরা গাড়িতে স্টার্ট করলাম মানেভঞ্জন যাব বলে। পথে পড়লো কার্শিয়াং রেল স্টেশন, টয় ট্রেনের কার্শিয়াং রেল স্টেশন। এই সামনেই আমার দাঁড়িয়ে আছে। এখানে জাস্ট 2-3 মিনিট হলো আমরা এখানে দাঁড়ালাম, একটু চা খেলাম। চা খেয়ে আবার আমরা সোজা এইদিকে আমরা মানেভঞ্জনের দিকে যাব। সুখিয়া পোখরি থেকে মানেভঞ্জন এই 7 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ। প্রিয় দর্শক, আমরা অবশেষে পৌঁছে গেলাম মানেভঞ্জন। এখন প্রায় 7:40 বাজে। এই হচ্ছে সামনে বুকিং কাউন্টার। এখান থেকে আমাদের গাড়ি নিতে হবে, গাড়ি বুক করতে হবে। আর ওই সামনে আছে, ওখান থেকে আমাদের পারমিটটা করিয়ে নিতে হবে। আমরা এখানে চলে এলাম। 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগলো। অবশ্য রাস্তায় আমরা অনেকটা সময় দুটো জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু নেচার দেখার জন্য, বিউটি দেখার জন্য। গেট এখনো খোলেনি, আমরা একটু ওয়েট করি। এখান থেকে আমরা পারমিট বানিয়ে তারপর আমরা সান্দাকফুর দিকে রওনা দেবো। এবার আপনাদের পারমিটের পুরো প্রসিডিওর একবার বলে দিই। সবার প্রথমে আপনাকে সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই কাউন্টার থেকেই গাড়ি বুক করতে হবে। সান্দাকফুতে শুধুমাত্র ল্যান্ড রোভার ও বোলেরো গাড়ি পাওয়া যায়। গাড়ি ভাড়া আপ অ্যান্ড ডাউন 5500 টাকা, আর ওয়ান নাইট হল্টের জন্য 1500 টাকা। 1 জানুয়ারি 2023 থেকে যে নতুন ভাড়া হয়েছে সেই ফেয়ার চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না। ডকুমেন্ট লাগবে পুলিশ ভেরিফিকেশনের জন্য এই পুলিশ বুথে। এখানে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আর ফর্মের সাথে প্রত্যেক মেম্বারের আধার কার্ডের 1 কপি জেরক্সও দিতে হবে। সাথে লাগবে মোট ফি 10 টাকা। এবার পাশের দোকান থেকে প্রয়োজনীয় জল, শুকনো খাবার ও যদি শীত বস্ত্র কেনার থাকে তবে সেসব কিনে গাড়িতে উঠে পড়ুন। তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য। তার জন্য এন্ট্রি ফি লাগবে পার হেড 200 টাকা, আর গাড়ির জন্য 480 টাকা লাগবে। সান্দাকফু ট্যুরের সমস্ত প্রসিডিওর শেষ হলো। এবার চলুন সান্দাকফুর দিকে যাওয়া যাক। সমস্ত প্রসিডিওর শেষ করে আমাদের রওনা দিতে অবশ্য 10টা বেজে গেল। আপনারা মানেভঞ্জন থেকে ব্রেকফাস্ট করে রওনা দিতে পারেন, বা রাস্তায় কোথাও এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিতেও পারেন। মানেভঞ্জন থেকে সান্দাকফুর দূরত্ব
31 কিলোমিটার, কিন্তু সময় লাগবে কম করেও 4 ঘন্টা। প্রথমে পথে পড়বে চিত্রে। মানেভঞ্জন থেকে দূরত্ব 3 কিলোমিটার। সুন্দর ছবির মতো একটি ছোট্ট গ্রাম এই চিত্রে। এই চিত্রেতেই রয়েছে একটি সুন্দর মনাস্ট্রি। চলুন একবার এই মনাস্ট্রিটা ঘুরে দেখে নেওয়া যাক। তাছাড়া এখানে রয়েছে কয়েকটা হোমস্টে, আপনি চাইলে এখানে এক রাত থাকতেই পারেন। আরো 7 কিলোমিটার এগোতেই চোখে পড়বে মেঘের দেশ মেঘমা। ছবির মতো সুন্দর গ্রাম এই মেঘমা। মেঘমাতেও রয়েছে সুন্দর একটি মনাস্ট্রি। মেঘমা থেকে আরো 4 কিলোমিটার এগোতেই দূর থেকেই টুমলিং এর সুন্দর ভিউ চোখে পড়ল, তাই গাড়ি থেকে নেমে পড়তেই হলো। আমার সামনে হচ্ছে গিয়ে টুমলিং। এই সুন্দর জায়গাটা, রাস্তাটা দূর থেকে যখন আসছিলাম এই জায়গাটা অনেকটা চীনের প্রাচীরের মতো মনে হচ্ছিল। এই ব্যারিকেডটা খুব সুন্দর। সামনে একটা ল্যান্ড রোভার আসছে। দাঁড়িয়ে আছি টুমলিং এ। আশ্চর্যের বিষয় হচ্ছে এই পাশে ভারত, এই পাশটাই নেপাল। আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ভারতের রাস্তা, এবং এই টোটাল পেছনে এই ভূখণ্ডটা টোটালটাই ভারতের। আর এই যে শিলাখণ্ডটা এর ওটাই হচ্ছে গিয়ে নেপাল। আমার সামনেই রয়েছে সিদ্ধার্থ লজ। এটা কিন্তু নেপালের জমিতে অবস্থিত, এবং টুমলিং এর মধ্যে সিদ্ধার্থ লজের কিন্তু খুব সুন্দর নাম আছে, এবং এর পেছনে আরো কতগুলো লজ রয়েছে। চলে আসুন আমরা টুমলিং এ আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। টুমলিং এ রয়েছে প্রচুর হোমস্টে। ম্যাক্সিমাম ট্যুরিস্ট এই টুমলিং এ এক রাত্রি স্টে করেন। রাস্তা দিয়ে একটু নিচের দিকে নামলেই রাস্তার শেষেই পেয়ে যাবেন এই শিখর হোমস্টে। এই শিখর হোমস্টেটা একবার দেখে নিন। দুটো হোমস্টেরই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। যদি টুমলিং এ স্টে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সান্দাকফু ট্যুরটি আপনাকে 2 দিনের জন্য করতে হবে। টুমলিং থেকে আরো 6 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গৈরিবাস। খুবই ছোট্ট এই গ্রামটা। আজ আমরা এখানেই দুপুরে লাঞ্চ সেরে নিলাম। তারপরে গৈরিবাস থেকে আরো 6 কিলোমিটার এগোতেই পৌঁছে গেলাম কালীপোখরি। গৈরিবাস থেকে চলে এলাম কালীপোখরি। কালীপোখরি এসে দেখলাম মেঘের মধ্যে যেন কালীপোখরি ঢেকে রয়েছে, এবং এই যে জল, কালীপোখরির যে জল, তার উপরে একটা আস্তরণ পড়ে গেছে, বরফের একটা আস্তরণ, মানে বরফ জমার আগের যে জায়গাটা সেইটা চলে এসছে। এবং টেম্পারেচার তো স্বভাবতই বোঝাই যাচ্ছে খুবই কম, মাইনাসে রান করছে। অপূর্ব সুন্দর একটা জায়গা, সনসন করে হাওয়া বইছে, তার মধ্যে মেঘে ঢেকে রয়েছে টোটাল জায়গাটা কালীপোখরি। এই লেককে স্থানীয় লোকজন খুব পবিত্র মনে করেন। কালীপোখরি থেকে সান্দাকফু যাব, তো এখানে এসে দুটো রাস্তা দেখা গেল। একটা আমার এই ডান সাইড দিয়ে চলে যাচ্ছে, আর একটা বাঁ সাইড দিয়ে। ডান সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার বর্ডার হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার রাস্তা। আর এইখান দিয়ে আমরা যেটা যাচ্ছি কিন্তু নেপালের বর্ডার হয়ে, নেপালের রাস্তা দিয়ে। এখানেও বেশ কিছু হোমস্টে আছে। এই হোমস্টেগুলোতে ট্রেকাররা নাইট স্টে করে তার পরের দিন সকালে সান্দাকফু যাবার ট্রেক শুরু করেন। কালীপোখরি থেকে সান্দাকফুর আর মাত্র 7 কিলোমিটার।
কিন্তু এই 7 কিলোমিটার রাস্তাই খুবই খারাপ। দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে গেলাম সান্দাকফুতে। আমরা উঠেছি সানরাইজ হোটেলে। চলুন প্রথমে একবার হোটেলটি দেখিয়ে দিই। ঢুকেই এই ডান দিকে রিসেপশন আর বাঁ দিকে রেস্টুরেন্ট কাম বার। আমাদের রুম ফার্স্ট ফ্লোরের 201 নম্বর রুম। এই রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখানে একটা কথা বলে রাখি যে এই সানরাইজ হোটেলের কোনো রুমেই কিন্তু গিজার নেই, কিন্তু গরম জলের ব্যবস্থা আছে, তাই চিন্তার কিছু নেই। চলুন এবার হোটেলের ছাদটা একবার দেখিয়ে দিই। এই ছাদ থেকেই সুন্দর সানরাইজ দেখা যায়। সানরাইজ দেখার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না। সানরাইজ হোটেলের এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ। তাছাড়া রাত্রে হোটেলে গান বাজনারও আসর বসে, আপনারা সেটাও এনজয় করতে পারবেন। এবার সানরাইজ হোটেলে থাকার খরচটা বলে দিই। এখানে থাকা খাওয়া সহ 1900 টাকা পার ডে পার হেড খরচ পড়ে। আমরা শুধু রুম নিয়েছিলাম, 4 বেডের রুমের ভাড়া 3500 টাকা। সেক্ষেত্রেও আপনাকে হোটেলই খেতে হবে, কিন্তু আলাদা পে করতে হবে। এই সান্দাকফুতে থাকার জন্য আরও 2টো হোটেল রয়েছে। পাশেই শেরপা চ্যালেট লজ ও আরেকটা হোটেল নমবুদ্ধা। তাছাড়াও রয়েছে ট্রেকার্স হাট। এই হলো সান্দাকফুর ট্রেকার্স হাট। যে ট্রেকার্স হাট আপনারা সল্ট লেকের গোর্খা ভবন থেকে বুক করে আসতে পারবেন। এই ট্রেকার্স হাট অনেকটা জায়গা জুড়ে এই ট্রেকার্স হাটটা রয়েছে, এখান থেকে শুরু করে একদম ওই সীমানা পর্যন্ত। আর ঠিক এই ট্রেকার্স হাটের উল্টো দিকেই রয়েছে হোটেল নমবুদ্ধা। এখানে কয়েকটা ফোন নাম্বার আছে, আমরা ডিসক্রিপশনে দিয়েও দেবো। নমবুদ্ধা একদম ট্রেকার্স হাটের বিপরীতে। এই হোটেল নমবুদ্ধা ও ট্রেকার্স হাট একটু নিচের দিকে অবস্থিত, তাই এখান থেকে কিন্তু সরাসরি সানরাইজ দেখা যায় না। সবার নাম্বারই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, কারণ নেটওয়ার্ক খুবই খারাপ, তাই সবসময় কল করে কথা বলা যায় না। সকাল 6টার আগেই চলে এলাম সানরাইজ হোটেলের ছাদে। আজ আকাশ খুব ক্লিয়ার, তাই খুব সুন্দর সানরাইজ দেখা গেল। কিন্তু যেটা আশা করে এসেছিলাম যে এই সময় স্নোফল দেখতে পাবো, সেখানে কিন্তু হতাশ হলাম। জানুয়ারির 7 তারিখেও কোনো স্নোফলের খবর নেই। এই সানরাইজ হোটেলের ছাদ থেকে সানরাইজ দেখে আবার একটু আশপাশে হাঁটতে বেরোলাম। জানুয়ারির 8 তারিখ, প্রচন্ড ঠান্ডা। কালকে -5 ছিল টেম্পারেচার। এই নমুনা কিছু দেখলেই বোঝা যাচ্ছে এখানে তুষার জমে গেছে। এই গাছগুলোর উপর, কাঁটা গাছগুলোর উপরে তুষার জমে গেছে। আমাদের এই ওয়ান নাইট সান্দাকফু ট্যুরে 4 জন মেম্বারের টোটাল খরচ এবং পার হেড খরচ স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এই খরচ ফেরার সময় মানেভঞ্জন পর্যন্ত ধরা আছে। তবে যদি গ্রুপে 4 জনের জায়গায় 6 জন হয়, তবে কিন্তু পার হেড খরচ আরও 600 টাকা করে কম হবে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্টে জানান, আমরা অবশ্যই উত্তর দেব। তারপর 9টা নাগাদ ব্রেকফাস্ট সেরে 10টার সময় চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন টংলু। আমরা নেক্সট ডেস্টিনেশন টংলু চয়েস করেছি কারণ তার পরের দিন সকাল 9টায় টংলু থেকে ধোত্রে এই 5 কিলোমিটার রাস্তা
সিঙ্গালিলা ফরেস্টের মধ্য দিয়ে ট্রেক করে যাব। ওই ভিডিও দেখতে চোখ রাখুন এই ট্যুর লাভার চ্যানেলে।